আজকের গল্পটি হলো মনীষা বাগকে নিয়ে। অর্থাৎ ঘটনাটি যে মহিলার সঙ্গে ঘটেছিল তার নাম হলো মনীষা বাগ, বাড়ি মুর্শিদাবাদ। তিনি আমাদের ঘটনাটি লিখে পাঠিয়েছেন আজ থেকে প্রায় 2-3 মাস আগে। আমাদের নানা কারণের জন্যে সেটি করে ওঠা হয়নি, তবে আজ আমি আপনাদের সামনে সেই ঘটনাটি তুলে ধরব। মা শারদা এখনো যে এই পৃথিবীতে বিরাজ করছেন ও তার অগণিত ভক্তবৃন্দদের সাহায্য করে যাচ্ছেন, তা আমরা এই ঘটনাগুলি না শুনলে কোনো দিনই বুঝতে পারবো না। অনেকে এই ঘটনাগুলি শুনে বুজরুকি বলে যাচ্ছেন, আসলে সেটি তাদের কোনো দোষ নয়, কারণ এটি সকলের সঙ্গে ঘটে না। তাদের সঙ্গেই ঘটে যাদের মা কৃপা করে থাকেন। অর্থাৎ ব্যাপারটি হলো এই রকম, চিনি না খেলে চিনির স্বাদ সব কোনো দিনই বোঝা যায় না। তাই এই কমেন্টগুলোকে আমরা কোনো গুরুত্ব দেব না। আজকের ঘটনাটি একটি কুসংস্কারের ওপর বলা যেতে পারে। অর্থাৎ এখনো পর্যন্ত অনেক পরিবার আছেন, তা শিক্ষিতই হোক আর অশিক্ষিতই হোক, তাদের মনে একটি বদ্ধ ধারণা থাকে, বিয়ের পর যদি কোনো মেয়ের বাচ্চা না থাকে তাহলে তার জীবনে আর কিছু করার থাকে না। অর্থাৎ সে সর্বদাই নিজেকে দোষী বলে মনে করে এবং পরিবারও সেই বিষয় নিয়ে যথেষ্ট চাপ সৃষ্টি করে সেই মেয়েটির ওপর। আজকে আমরা দেখব যে এরকম পরিস্থিতি থেকে একজন মেয়েকে, অর্থাৎ আমাদের ঘটনা মনীষা বাগকে, কিভাবে মা শারদা তার কৃপা করলেন ও তাকে উপদেশও দিয়ে গেলেন। কাহিনী চ্যানেলে সকল দর্শকবৃন্দকে জানাই অসীম ভালোবাসা। আপনারা এইভাবে আমাদের পাশে না থাকলে আমাদের এইভাবে ভিডিও করা কোনোদিনই সম্ভব হতো না। যারা এখনো নতুন আছেন বা আছো, তারা এই ধরনের সত্য ঘটনা জানতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আর প্রত্যেক দর্শকদের উদ্দেশ্যে বলি, প্রত্যেকে মা শারদার উদ্দেশ্যে এই ভিডিওতে অবশ্যই কিছু কমেন্ট করে যাবেন। জয় মা শারদা। এখন আসি আমাদের প্রধান ঘটনায়। প্রথমেই বলেছি ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম হলো মনীষা বাগ। তার বিয়ে হয়েছিল মুর্শিদাবাদে আজ থেকে প্রায় 3 বছর আগে। মনীষা বাগ একজন অ্যাকাউন্টেন্সি অনার্সের স্টুডেন্ট ছিল ও তার অন্যান্য ডিগ্রিও আছে। তিনি একটা ভালো অফিসে কাজ করে, মাইনেও খুব ভালো। তার হাজব্যান্ড একজন ইঞ্জিনিয়ার, অর্থাৎ তাদের পরিবারটি সচ্ছল। প্রথম দিকে খুব মজা আনন্দ করে তার দিন কেটেছিল। এখানে ওখানে ঘুরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, অর্থাৎ একটা নতুন পরিবেশে এসে খুব ভালোভাবেই তিনি খাপ খাইয়ে নিয়েছিলেন এবং পরিবারটিও খুব ভালো ছিল। মনীষাকে তার শাশুড়ি তার মেয়ের মতো করেই দেখত, কোনো সমস্যা ছিল না। যত দিন যায় ততই আস্তে আস্তে কিন্তু সমস্যা ঘনীভূত হতে থাকে। সমস্যা কিছুই না, এখনো পর্যন্ত তার কোনো বাচ্চা হলো না। যদিও প্রথম দিকে এ ব্যাপারে মনীষা খুব একটা মাথা ঘামায়নি, কিন্তু যত দিন যায় তার উপর চাপ তৈরি হতে থাকে ও মনীষা যেন নিজেকে কোনো না কোনো দিক থেকে দোষী বলে মনে করতে থাকে। তারপর যা হয়, ডাক্তার দেখানো শুরু হলো, ঠাকুরবাড়ি যাওয়া শুরু হলো, তারপর হাতে মাদুলি পরা, শেকড় বাঁধা ইত্যাদি ইত্যাদি, যেগুলি সে এতদিন গুরুত্ব দিত না, কোনো গ্রাহ্য করতো না, সেগুলি এখন তাকে করতে হচ্ছে এক প্রকার পরিবারের চাপে, আবার বলা যেতে পারে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে। এইভাবে চলে তার দীর্ঘ 2-3 মাস। এইভাবে করার পরও যখন কোনো ফল এলো না, তখন অবশেষে বর্তমান চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ টেস্ট টিউব বেবি ইত্যাদি যেসব পদ্ধতি আছে, সেগুলির মাধ্যমে বাচ্চা হওয়ার পরিকল্পনা করতে লাগলো। এই বিষয়ে কিছু খোঁজ খবর নিতে শুরু করলো ও সে জানতে পারলো এই পদ্ধতিতে সাকসেস রেট খুবই কম। তাই এই পদ্ধতি তার কাছে উপযুক্ত বলে মনে হলো না। এই নিয়ে সে তার হাজব্যান্ড ও তার পরিবারের সঙ্গে কথা বলল, কিন্তু হাজব্যান্ড যদিও বা এই ব্যাপারে তার সম্মতি জানালো, কিন্তু পরিবারের লোক বলতে লাগলো সাকসেস রেট কম হলে কি হবে, চেষ্টা করতে তো দোষ নেই।
কিন্তু মনীষা অনেক করে বোঝানোর চেষ্টা করলো যে এটি অনেক ব্যয়বহুল হবে ও সাকসেসও সেই হিসেবে তেমন নয়। অবশেষে পরিবারের লোক তার ওপর এক প্রকার বিরূপ হয়ে বলল, তোরা যা ভালো বুঝিস কর, তোদের ভবিষ্যৎ ভেবে বলেছিলাম। এখন মনীষা পড়েছে দোটানায়। কি করবে? পরিবারের লোকের কথাও ফেলার নয়, কারণ তাদের ভবিষ্যৎ বলে একটা ব্যাপার আছে, ভবিষ্যতে তাদের কে দেখবে? আর একটা ছেলে মেয়ে না থাকলে পাঁচটা লোকই বা কি বলবে? এইভাবে 7-5 ভাবতে ভাবতে তার দিনের পর দিন কাটতে লাগলো এবং শরীর আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। একদিন অফিস থেকে আসার পথে সে রাস্তায় অজ্ঞান হয়ে গেল। তার সহকারীরা তাকে ধরাধরি করে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল। ডাক্তারবাবু জানালো, হাইপার টেনশন থেকে তার এরকম মাথা ঘুরে গেছে। টেনশন করতে করতে তার এই অবস্থা, তাই টেনশন করতে একদম বারণ করলো। সেই কথা তার হাজবেন্ডের কানে গেল ও পরিবারেরও কানে গেল। হাজবেন্ড মনীষাকে বলল, তুমি এসব চিন্তা ছেড়ে দাও, যা হবার তাই হবে। কে কি বলল সেই নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। নিজের শরীরের প্রতি যত্ন দাও। আর কি করা যাবে, আমাদের ভাগ্য। পরিবারের লোক বলল, কি কপাল, তাদের একটা নাতিপুতির মুখ দেখারও সৌভাগ্য হলো না। যাই হোক, এই অবস্থায় তাকে 2 দিন বেড রেস্টে থাকতে হয়েছিল। এর মধ্যে একদিন তার মাসি হাজির হলো। তার মাসি অর্থাৎ হাজবেন্ডের মাসি। এই বিয়ের পেছনে এই মাসিরই বড় হাত ছিল। অনেক দিন ধরে আসবাসব করে আসা হয়ে ওঠেনি। মনীষার শরীর খারাপ শুনে সে দেখতে এসছে। মনীষার সঙ্গে নানা রকম কথা বলতে শুরু করলো। সে কথা বলতে বলতে বলল, তুই আমার সঙ্গে একদম জয়রামবাটি চল। সেখানে শুনেছি মা সারদা সকলের মনের কথা শোনে ও ভক্তদের কৃপা করে থাকে। মনীষা তখন সেই কথাটি তার হাজবেন্ড ও পরিবারকে জানাতে তারা রাজি হলো। শরীর সুস্থ হলে 2-1 দিন পর মনীষাকে নিয়ে তার মাসি জয়রামবাটির উদ্দেশ্যে রওনা হলো। জয়রামবাটিতে তার মাসির একজন বন্ধু ছিল। সেই বন্ধুর বাড়িতে গিয়ে প্রথমে উঠলো। সেখান থেকে জয়রামবাটির উদ্দেশ্যে রওনা হলো। সেখানে গিয়ে তার মাসি বলল, এই হলো মায়ের মন্দির। এখানে বসে তুই এক মনে মাকে নিজের মনের কথা বল, মা অবশ্যই শুনবে। মাসির কথা মতো মনীষা এক মনে মাকে ডাকতে লাগলো ও তার মনের কথা বলতে শুরু করলো। এইভাবে 20 মিনিট কাটলো। তারপর মনীষা জয়রামবাটিতে বাকি জিনিসগুলো দেখতে লাগলো ও অবশেষে তার মাসির বন্ধুর বাড়িতে গিয়ে উঠল। রাতের বেলায় মাসি মনীষাকে একটি ঘরে শুতে দিয়েছিল। সেই ঘরে ছিল মা সারদার বিশাল একটি পট। পটটি দেখে মনে হচ্ছিল যেন জীবন্ত মা সারদা দাঁড়িয়ে আছেন ও কিছু বলছেন। রাতের বেলায় মা সারদাকে প্রণাম করে তারা দুজনে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই মাসি ঘুমিয়ে পড়ল, কিন্তু মনীষার চোখে ঘুম নেই, কারণ তার সেই চিন্তা রয়েই গেল। আসলে মনীষা জয়রামবাটিতে এসে মায়ের কাছে চাওয়া ও সেই চাওয়াতে সে ফল পাবে সে আশা সে করেনি। সে শুধু মাসির কথা রাখতে ও পরিবার থেকে কিছুদিনের মুক্তির জন্য সে জয়রামবাটিতে এসেছিল। তাই এখন চিন্তা করলো আবার সেই একই সমস্যা, কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। এইভাবে ভাবতে ভাবতে কখন তার 2 চোখের পাতা এক হয়ে গেছে সে নিজেই জানে না। হঠাৎ মাঝরাত্রে সে জেগে উঠল, প্রবল হাঁপাতে শুরু করলো। মাসি ঘুম থেকে উঠে তাকে জিজ্ঞাসা করলো, কি হলো, শরীর খারাপ লাগছে? মনীষা বলল, না। মাসি জিজ্ঞাসা করলো, তুই এরকম করছিস কেন? সে আমতা আমতা করে বলল, কিছুই হয়নি। কিন্তু 7-5 ভেবে সে আর কিছু বলল না। তারপর দিন মাসি তার বন্ধুকে বিদায় জানিয়ে মনীষাকে নিয়ে মনীষার বাড়িতে চলে এলো, অর্থাৎ শ্বশুর বাড়িতে। আজ মনীষাকে খুব ফ্রেশ বোধ হচ্ছিল। মনে হচ্ছিল তার মনে যে কষ্ট ছিল সেই কষ্ট আর নেই। সে পূর্বের মতো হাসি খুশি হয়ে উঠেছিল এবং সে তার হাজবেন্ডকে ফোন করে জানালো সমস্যার সমাধান হয়ে গেছে। তুমি পারলে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো, দরকার আছে। তার শাশুড়ি তার বোনকে অর্থাৎ মনীষার মাসিকে জিজ্ঞাসা করলো, কি হলো রে ওখানে? মেয়েটা গেল মনমরা হয়ে একদম প্রাণোজ্জ্বল হয়ে ফিরল। মাকে সত্যি ওকে দয়া করেছে কিনা জানো? যদি কিছু হয়ে থাকে তা খুবই ভালো। তখন মাসি বলল,
মায়ের কাছে কেউ কোনোদিন খালি হাতে ফেরেনি, তো ওই বা কেন ফিরবে? এই সব কথা বলতে লাগলো তাদের মধ্যে। মনীষার হাজবেন্ড বাড়ি ফিরলে তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলো, এখানে কোনো অনাথ আশ্রম আছে? এই কথা শুনে তার হাজবেন্ড ভাবলো অনাথ আশ্রম থেকে কোনো বাচ্চা দত্তক নেওয়ার কথা সে হয়তো ভেবেছে। হাজবেন্ডের মনের কথা বুঝতে পেরে মনীষা বলল, না না, তুমি ভুল ভাবছো, আমি একটা বাচ্চা দত্তক নেওয়ার কথা ভাবিনি। হাজবেন্ড বলল, তার মানে? মনীষা বলল, মানে আমি সবগুলোই দত্তক নেওয়ার কথা ভাবছি। হাজবেন্ড বলল, হেয়ালি ছেড়ে কি করতে চাও সেটা বলো। সে হাজবেন্ডকে জিজ্ঞাসা করলো, এখানে কোনো আশ্রম আছে কিনা আগে সেটা বলো। হাজবেন্ড বলল, হ্যাঁ আছে, তবে একটু দূরে, বাসে করে আধ ঘন্টা লাগবে। মনীষা বলল, ঠিক আছে। তার হাজবেন্ডকে বলল, ব্যাপারটা কি বলবে তো? মনীষা তখন বলল, আমি তোমাকে একা নয়, আমি পুরো পরিবারের মধ্যেই কথাটি জানাবো। হাজবেন্ড একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল দেখে মনীষা বলল, ভয়ের কিছু নেই, যা কিছু করছি সবই মা সারদার ইচ্ছায়। মনীষার হাজবেন্ড তো আরো বেশি কনফিউজড হয়ে গেল। যাই হোক, পরিবারের সবাইকে ডাকা হলো ও সেখানে মাসিও ছিল। মনীষা মাসিকে একটা প্রণাম করলো ও বলতে শুরু করলো, মাসি, আমার এত বড় একটা সমস্যার সমাধান করানোর জন্য সারা জীবন আমি মাসির কাছে ঋণী হয়ে থাকবো। মনীষা বলতে লাগলো, এখানে আসার আগের দিন রাত্রে যখন শুয়েছিল হঠাৎ করে কে যেন তার পাশে এসে বসলো। সাদা লাল পেড়ে শাড়ি পরা, মাথায় সিঁদুর, মুখটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। এসে তাকে বলল, ভয়ের কিছু নেই, তোমার ইচ্ছায় কিচ্ছু হচ্ছে না, সবই তার ইচ্ছায় হচ্ছে। তো তুমি অযথা চাপ নিচ্ছ কেন? তোমার বাচ্চা হয়নি তো কি হয়েছে? চারিদিকে চোখ মেলে দেখো, হাজার হাজার বাচ্চা আছে। তুমি একটা বাচ্চার মা হয়ে কি করবে? তুমি এতগুলো বাচ্চার মা হতে পারবে না? কোনো চিন্তা করো না, তোমার বাচ্চা না হওয়ার পেছনে তোমার হাত নেই। স্বয়ং ঈশ্বরই চান না তুমি একটি বাচ্চার মা হও। তোমার জন্যে অনেক বাচ্চা অপেক্ষা করছে, তুমি তাদের কাছে যাও ও তারা তোমাকে মা বলেই ডাকবে। তারপর আমার মাথায় সেই ভদ্রমহিলাটি হাত বুলিয়ে উধাও হয়ে গেল। পরক্ষণেই আমি বিছানা ছেড়ে হুড়মুড় করে উঠে পড়ি। তখন বুঝতে পারছিলাম না এটা কি হলো, এটা কি স্বপ্ন না আমার মনের ভুল। আমি অনেক কিছুই চিন্তা ভাবনা করতে লাগলাম। একবার ভাবলাম, সারাদিন ধরে মাসির কাছে মা সারদার নানা কৃপাময়ী গল্প শুনেছিলাম ও সেই গল্পটা বলেছিল যে মা সারদা মা হবে বলে শ্রী শ্রী রামকৃষ্ণর কাছে জানালে তিনি ঠিক এই কথাটি মা সারদাকে বলেছিল। হয়তো এইসব কথাই তার মাথায় ঘুরছে, তাই এই স্বপ্ন। সে যাই হোক, মা আমাকে স্বপ্নে দেখা দিক, আমার মনের ভুলই হোক, যাই হোক না কেন আমি খুব আনন্দের মধ্যেই আছি। এতদিনে যে একটি চাপা কষ্ট সেটি আমার দূর হয়েছে। আমি ঠিক করেছি নিজের সন্তান নেওয়ার ওপর আর কোনো জোর করব না। আমি ওই পাশের অনাথ আশ্রমে গিয়ে ওই অনাথ ছেলেগুলো দায়িত্ব নেব, যতটা পারবো তাদের সঙ্গে সময় কাটাবো, ইত্যাদি ইত্যাদি। এইভাবে মনীষা তার মনের কথা বলে গেল। তার কথা শুনে পরিবারের কোনো লোক কোনো কথা বলতে সাহস পেল না, কারণ তার ভেতর আজ তারা এক অন্য মনীষাকে দেখল। আজকের এই ঘটনাটিতে আমরা বলতে পারি মা সারদা প্রত্যক্ষ ও পরোক্ষ যেভাবেই হোক তার ভক্তদের সাহায্য করে থাকেন।